এই সমস্ত বিষয়গুলি যদি দেখেন, কারণ আপনি একজন স্মার্ট মিনিস্টার, স্মার্টলি চলেন এবং স্মার্টলি দেন তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে বাংলাদেশ ব্যাংক থেকে কোটি কোটি ডলার চলে গেছে। এবং শুনলাম 2-3 দিন আগে যে এই ইয়েতে সত্যমিত জানি না, মানে স্পিকার পত্রিকাতে তথ্য পেলাম যে আমাদের আমেরিকাতে যে আমাদের এম্বাসি সেখান থেকে স্মার্টলি এই কয়েক হাজার ডলার নাকি সেখান থেকে চলে গেছে, কয়েক মিলিয়ন ডলার। কত মারাত্মক কথা! আমাদের এম্বাসি যেখানে সেই আমেরিকাতে স্মার্ট দেশে, সেখান থেকে এটা পত্রিকার খবর, সত্য মিথ্যা মাননীয় মন্ত্রী মহোদয় জানি কিনা আমি জানি না। তবে মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ওনার মন্ত্রণালয়ে যে অনিয়ম কেমন হয় তার একটা এই দৃষ্টান্ত আমি দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নামে আপনারা একটা ইয়ে করেছেন, এই আইটি পার্ক করেছেন, আইটি পার্ক যশোরে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আইটি শিল্পের বিকাশ ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্য নিয়ে 2017 সালে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠা করেছে সরকার। কিন্তু এই প্রতিষ্ঠান মাত্র 5 বছরের মধ্যে সেই লক্ষ্যের পথ হারিয়েছে। 26 জানুয়ারি পার্কটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কোম্পানি টেকসিটি বাণিজ্যিক উদ্দেশ্যে পার্কে একটি 3 স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট তৈরি করেন। সংশ্লিষ্ট অভিযোগ, এই পদক্ষেপ আইটি পার্কের ব্যবসায়িক পরিবেশকে নষ্ট করবে, উদ্যোক্তাদের সেখানে বিনিয়োগ করতে নিরুৎসাহিত করবে। আইটি পার্কের এক উদ্যোক্তার নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আমরা এখানে আইটি ব্যবসার জন্য এসেছি, এখানে শুধু আইটির লোকই থাকা উচিত, কিন্তু কর্তৃপক্ষ হোটেল অ্যান্ড রিসোর্ট খুলেছে, এখন উদ্যোক্তাদের পার্ক ছেড়ে যাওয়ার উপায় নাই। টেকসিটি তৃতীয় পক্ষ পার্কটি পরিচালনা করছে, এখানে কে থাকলো বা কে থাকলো না সেটা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নাই। সরকার যদি পার্কটি সরকার নিয়ন্ত্রণ নেয় তাহলে যে উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছিল তা বাস্তবায়িত হওয়া সম্ভব। এদিকে টেকসিটি কর্মকর্তারা বলেন তারা তাদের ক্ষতি পুষিয়ে নিতে খান প্রপার্টিজের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে আইসিটি পার্কের ডরমিটরিকে হোটেল অ্যান্ড রিসোর্টে রূপান্তরিত করেন এবং আইটি পার্ক প্রাঙ্গণে লেকের পাশে সেই রিসোর্টের অংশ নির্মাণ করা হবে। টেকসিটি সিও হারুন রশিদ বলেন, আমরা পার্কটি বিদেশি ও স্থানীয় বিনিয়োগকারীদের জন্য আরো উপযোগী করে তুলতে হোটেল অ্যান্ড রিসোর্ট নির্মাণ করছি। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বলেন, আমরা এই পার্কে একটি চমৎকার রিসোর্ট করতে চাই, এখানকার লেকটি সৌন্দর্য আরো বাড়ানো হবে, লেকে স্পিড বোট থাকবে, এতে সমস্যা হওয়ার কথা নয়, এটা হলো যারা তৈরি হচ্ছে তাদের কথা। মাননীয় স্পিকার, আইসিটি পার্কে হোটেল অ্যান্ড রিসোর্ট নির্মাণের সিদ্ধান্তের সমালোচনা করেছেন দেশের তথ্য বিশেষজ্ঞ শিক্ষাবিদরা। তারা বলছেন এটি প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করবে। এভো টেকনোলজির সিও খালিদ সাইফুল্লাহ দ্য বিজনেস টাইমকে বলেন, দেশে অনেক বিনিয়োগকারী এই পার্কে তাদের ব্যবসা চালাচ্ছেন, এটি তাদের জন্য খারাপ খবর। এটি দেশের প্রথম সফটওয়্যার প্রযুক্তি পার্ক, এই পার্কে যদি হোটেল অ্যান্ড রিসোর্টে পরিণত হয় তাহলে সেটা অবশ্যই একটা বড় ভুল হবে। আইসিটি পার্ক প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। তিনি বলেন, আইসিটি পার্কটি বিয়ের অনুষ্ঠানে আয়োজনে ব্যবহার করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এখানে হোটেল অ্যান্ড রিসোর্ট চালু করাও গ্রহণযোগ্য নয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী নামানুসারে এটি দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক, তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে একটি আইটি পার্ক হিসাবেই থাকা উচিত। মাননীয় স্পিকার, পার্ক কর্তৃপক্ষ এখন আইসিটি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির চেয়ে জন্মদিন সহ নানা সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যস্ত রয়েছেন। ফলে ইতিমধ্যে অনেক উদ্যোক্তা পার্ক ছেড়ে চলে গেছেন এবং যারা এখন আছেন তারাও থাকতে হিমশিম খাচ্ছেন। নাম প্রকাশ না করার সত্ত্বে এই উদ্যোক্তা বলেন, পার্কের ক্যাফেটেরিয়া, অডিটোরিয়াম রয়েছে, এর বেশিরভাগ সময় প্রযুক্তি সম্পর্কিত সেমিনারের চেয়ে বিয়ের অনুষ্ঠানের এবং সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পার্কটি বিদেশিদের আকৃষ্ট করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। অথচ এই পার্ক প্রতিষ্ঠা অন্যতম উদ্দেশ্য ছিল এটি। একটি মাত্র বিদেশি কোম্পানি এখানে বিনিয়োগ করেছিল, গত বছর সেই কোম্পানি পার্কে চলে গেছে। হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিকভাবে চুক্তিবদ্ধ 33টি কোম্পানির মধ্যে 22টি কোম্পানি ইতিমধ্যে ব্যবসা বন্ধ করে দিয়েছে, বাকি 11টি কোম্পানি বেশিরভাগই টিকে থাকার লড়াই চলছে। টেক্স সিটি কর্মকর্তা জানান, পোস্টের জন্য আইটি পার্ক জায়গা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে বর্তমানে 28টি কোম্পানি পরিচালনা করছে। এর মধ্যে 9টি কোম্পানি সফটওয়্যার তৈরি এবং বিপণনের সঙ্গে জড়িত। উদ্যোক্তারা জানান, প্রথমে পার্কে জায়গা বরাদ্দের জন্য পরিবেশ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছিল, কিন্তু পার্কটি তৃতীয় পক্ষ পরিচালনা করবে। এইটা এই যাদেরকে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। শেষ করবেন, 1 মিনিট। আর 2 মিনিট। পার্কের আয়ের মাত্র 18% সরকার পাবে, বাকি 82% পাবে লেক সিটি, এই যে টেক সিটি। মাননীয় মন্ত্রী, প্রধানমন্ত্রীর নামে আপনাদের পার্ক করছেন আইটি পার্ক, সেখানে হোটেল ম্যানেজমেন্ট, বিয়ের অনুষ্ঠান হবে, সামাজিক অনুষ্ঠান হবে, এটা কি করে হয়? আবার ব্যবস্থাপনা আপনারা করলে সমস্যাটা কোথায়? একটা থার্ড পার্টিকে দিচ্ছেন যারা এটি ইনকাম করে 18% আপনারা পাবেন আর বাকিটা তারা পাবে। এই জিনিসটা আমি তো মনে করি সত্যি হয়ে থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর নামটা ব্যবহার করে আপনারা অপমান করেছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। আমি এখন মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগাঁ 3 কে অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব পঙ্কজনাথ বরিশাল 4, 2 মিনিট। স্পিকার, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ছাঁটাই প্রস্তাবে মাত্র 500 টাকা কমাতে বলেছি। এটা আপনিও জানেন যে সিম্বলিক প্রতিবাদটা হচ্ছে আমার মেহেন্দিগঞ্জ এবং হিজলার মানুষের পক্ষ থেকে। সেটি হচ্ছে যে মাননীয় প্রতিমন্ত্রী যদি এখনো আমার 2 ইউনোকে ফোন করে যে আদৌ হিজলা মেহেন্দিগঞ্জে ইনফোসরকার 2, 3 যাই হোক নানা নামে যে প্রকল্প ইন্টারনেটের কানেকশনটা গিয়েছে কিনা, কোনোভাবেই না। ব্রডব্যান্ডও যায় নাই, আপনার ওয়্যারলেস কোনোভাবেই কিন্তু আমার হিজলা মেহেন্দিগঞ্জে এখন পর্যন্ত ইন্টারনেট কানেকশনটা যায় নাই। এটা হচ্ছে প্রথম কথা। আমরা অর্থ বরাদ্দ দিচ্ছেন, 1000 কোটি টাকা নিচ্ছেন, কাজ করছি, শেখ রাসেল ডিজিটাল ল্যাব হচ্ছে, কাজ যে হচ্ছে না তা না, কিন্তু দোয়েলের বাক্স খুললে যদি চাইনিজ কম্পিউটার পাওয়া যায় এবং সেই কারণে বন্ধ করতে হয়, তাহলে এটা কি অপচয় না দুর্নীতি? তারপরে ব্যবস্থাটা কে নিলেন পার্লামেন্ট জানতে চায়। দোয়েলের বাক্স খোলার পরে নাম বললে আপনি দোয়েল মন জয় করলেন, আমরা তালে দিলাম, খুশি। আপনি গিয়ে খুললেন মাননীয় মন্ত্রী, দেখলেন চাইনিজ পচা মাল, বন্ধ করে দিলেন। শেখ রাসেল ডিজিটাল নামে যে কম্পিউটারগুলো দিয়েছেন আদৌ কি কাজ হচ্ছে না জং পড়ে গেছে? জিজ্ঞেস করেন 350 এমপিকে। আপনিও যান মাননীয় স্পিকার, আপনার কনস্টিটুয়েন্সিতে খোঁজ নেন। ডাক বিভাগের আধুনিকায়নের নামে পত্রিকায় আপনিও পড়েছেন, আমিও পড়েছি, দুর্নীতির প্রমাণ মিলেছে ডাক বিভাগের ডিজি ছুটিতে। ব্যবস্থা কি? কথাটা হচ্ছে যে এই বিষয়গুলো যদি অ্যাড্রেস করতে না পারি, মাননীয় প্রধানমন্ত্রী সারাদিন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছেন, আমরা দেখছি। বললাম দোয়েলের বিরুদ্ধে, যারা দোয়েলের বাক্স খোলে চাইনিজ কম দামে কম্পিউটার পেলেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো আমরা কি জানি? 2 মিনিট। ডাক বিভাগের হাজার হাজার একর সম্পত্তি রয়ে গেছে। প্রত্যেকটা উপজেলায় কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় ডাক বিভাগের এবং টিএনটি, টেলিফোন অফিস, পোস্ট অফিস স্থাপনা আছে, ভবন আছে, জমি আছে। এগুলো কি ওই রেলের মতো পাটকলের মতো ব্যাহত হয়ে যাবে? গত 10 বছরে 15 বছরে যখন এই মোবাইল যুগের আমরা ঢুকে গেলাম, তখন ল্যান্ড ফোনের যুগ আর নেই, বা ডাক বিভাগের মাধ্যমে চিঠিপত্রের লেনদেনও কমে গেছে। সেই জমিগুলোর অবস্থা কি? টিএনটি এবং পোস্ট অফিসের জমিগুলো যেন রেলের মতো অথবা পাটকলের মতো ওই বেহাত না হয়ে যায়, সেগুলোকে যত্ন আত্তি করে রাখা অথবা একটা সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসা। আমি আমার কনস্টিটুয়েন্সিতে মাননীয় স্পিকার আপনিও দেখবেন হিজলা মেহেন্দিগঞ্জে পোস্ট অফিসের জায়গাগুলো একেবারে যে যার মতো দখল করে নিচ্ছে। টিএনটি অফিসের জায়গাগুলো সেই টাওয়ার বলেন বা বিল্ডিং বলেন একেবারে অযত্ন অবহেলায়, গরুও নাই, ছাগলও নাই, মানুষ তো নাই। আদৌ কি পোস্ট অফিসে পোস্ট মাস্টার আছেন? টিএনটি অফিসে কোনো অপারেটর আছেন? কোনো জবাবদিহিতা মাননীয় স্পিকার নাই। কাজেই উনি বরাদ্দ চাচ্ছেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশও হয়ে যাবে,
কিন্তু এই যে সরকারি অর্থের অপচয়, দুর্নীতি, তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, শুধু সংখ্যাগরিষ্ঠতার জন্য যদি আমরা বরাদ্দ দিয়েই দেই, তাহলে সরকারি অর্থের, জনগণের অর্থের লুটপাট হচ্ছে। মাননীয় স্পিকার, আমি সে কারণে বলেছি 500 টাকা কমিয়ে এই প্রতিবাদটা জানালাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের সবচেয়ে সফল বিভাগ হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা তথ্য প্রযুক্তির ফসল। আজকের বাংলাদেশের উন্নয়নের প্রতিটি সেক্টর তথ্য প্রযুক্তির সওয়াল রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ইত্যাদি ক্ষেত্রে রয়েছে ডিজিটাল প্রযুক্তির অভাবনীয় সাফল্য। বিশেষ করে আমি একজন চিকিৎসা হিসেবে চিকিৎসা সেবা প্রদান করে রোগ নির্ণয় এবং চিকিৎসা গবেষণা তথ্য প্রযুক্তি ব্যবহারে একজন কর্মী হিসেবে গর্ববোধ করি। এই জন্য আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং মাননীয় তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব জয়েদকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই বিভাগের জন্য যে অতিরিক্ত মঞ্জুরি দাবি করা হয়েছে সেটা আসলে খুব বেশি কিছু না, এটা একেবারে অযৌক্তিক না, তবে এর ব্যাখ্যা থাকা প্রয়োজন ছিল। মাননীয় স্পিকার, আপনার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের উত্তরবঙ্গে তথা রংপুর মানুষের একটা গভীর সম্পর্ক রয়েছে। আপনি জানেন আমার নির্বাচনী এলাকা কুড়িগ্রাম 2 সদর, ফুলবাড়ি ও রাজারহাট উপজেলা নিয়ে গঠিত। এই এলাকার অত্যন্ত নদী ভাঙন প্রবণ, দরিদ্রপীড়িত এবং শিক্ষা পিছিয়ে আছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারও। উন্নয়নের মূলধারা কুড়িগ্রামে সংযুক্ত করতে হলে তথ্য প্রযুক্তির প্রসার বিকল্প নেই। তাই কুড়িগ্রাম জেলার সদরে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার ও বঙ্গবন্ধু হাইটেক পার্ক, ফুলবাড়ি ও রাজারহাট উপজেলার জয় আইটি ট্রেনিং সেন্টার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব জরুরি স্থাপন সহ বিশেষ প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। আমি মনে করি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় মন্ত্রী এই বিষয়টি সদয় বিবেচনা নিয়ে আমার অবিরত জনপদের মনোযোগী হবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যখন ছাত্র জীবনে বিতর্ক করতাম তখন একটা স্লোগান আমাকে খুব অনুপ্রাণিত করত, সেটি ছিল যৌক্তিক তর্কে বিকশিত হোক সত্য। আজকে এই মহান জাতীয় সংসদে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে যে অতিরিক্ত 14,26,60,000 টাকা মঞ্জুর করার জন্য উত্থাপন করেছি, তার প্রেক্ষিতে যে মাননীয় 3 জন সংসদ সদস্য তাদের প্রস্তাবটি করেছেন এবং ছাঁটাই প্রস্তাবের পক্ষে তারা বেশ কিছু বিষয় উত্থাপন করেছেন, সেই বিষয়ে আমি তথ্য উপাত্ত এবং যৌক্তিক উপস্থাপনার মাধ্যমেই সেই বিষয়গুলো খণ্ডন করে তাদের এই অযৌক্তিক ছাঁটাই প্রস্তাবটি বিরুদ্ধে আমি আমার কিছু প্রস্তাব রাখতে চাই এবং কিছু তথ্য উপাত্ত উপস্থাপন করতে চাই। বিরোধী দলের মাননীয় চিফ হুইপ মহোদয় বলেছেন লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেটি আমাদের ডিজিটাল বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট, যেই প্রজেক্টের আওতায় আমরা 43,000 তরুণ তরুণীকে আইটি ফ্রিল্যান্সার হিসেবে দক্ষ যোগ্য করে গড়ে তুলেছি। এবং সরকার শুধু একা করেনি, সরকার সেই কাজটাকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে এবং পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের জন্য যেই উচ্চগতির সুলভ মূল্যে ইন্টারনেট দরকার সেটি 13 কোটি মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এবং তার প্রেক্ষিতে এই বিগত 15 বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য দূরদর্শী নেতৃত্বে মাননীয় আইসিটি উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে যেখানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল 40 লাখ, ইন্টারনেটের দাম ছিল 2006 সালে পার এমবিপিএস 85,000 টাকা, সেখান থেকে আজকে ইন্টারনেট গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে এবং ইন্টারনেটের দাম পার এমবিপিএস 60 টাকায় নামিয়ে আনা হয়েছে, যার ফলাফল হচ্ছে বাংলাদেশে এখন 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী। মাননীয় স্পিকার, এই লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, এই প্রজেক্টটি যখন গ্রহণ করা হয়
তারপর থেকে আমরা এই প্রজেক্টের প্রয়োজনীয়তা অনুসারে আমরা কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এই ধরনের প্রায় 8-10টি জায়গায় আমরা প্রশিক্ষণ দিয়েছি, 8-10টি বিষয়ে, এবং বাংলাদেশে সর্বত্র প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং করোনাকালীন সময়ে এটা ব্লেন্ডেড পদ্ধতিতে অনলাইনেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার ফলে বাংলাদেশে এখন 7 লক্ষ আইটি ফ্রিল্যান্সার, যারা কিনা প্রায় $1 বিলিয়ন উপরে বৈদেশিক মুদ্রা আয় করে, তারাও রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকেও আজকে আমাদের তরুণ তরুণীরা অনলাইন মার্কেটপ্লেসে কাজ করছে। আমরা আমাদের এই লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে সাফল্যের উপরে ভিত্তি করে আমরা আরেকটি প্রকল্প গ্রহণ করি, শি পাওয়ার, যেখানে 10,500 নারী উদ্যোক্তা তৈরি করি। এবং তার প্রেক্ষিতে আজকে যেই অতিরিক্ত বরাদ্দটি চাচ্ছি মাননীয় স্পিকার, 14,26,60,000 টাকা, এটির কারণ আরো 2জন সংসদ সদস্য ব্যাখ্যা করতে বলেছেন। আমি সেই কারণটি ব্যাখ্যা করছি। আমাদের হার পাওয়ার প্রজেক্টের আওতায় 25,000 নারী আইটি ফ্রিল্যান্সার, কল সেন্টার এজেন্ট তাদের ঘরে বসে, যার যার শহরে, যার যার এলাকায় বসে যাতে তারা স্মার্ট এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে পারে, যেটি মাননীয় প্রধানমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্মার্ট বাংলাদেশ রূপকল্প ঘোষণার সময় বলেছেন যে উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান। সেই কর্মসংস্থান সৃষ্টির জন্যই আমরা 25,000 নারী উদ্যোক্তা তৈরি করছি। 5 মাস প্রশিক্ষণ, 1 মাস ইন্টার্নশিপ, মেন্টরশিপ, এবং প্রশিক্ষণ সফলভাবে সম্পাদন হলে তারপরে তাদেরকে আমরা একটি করে বিশ্বজয়ের হাতিয়ার, মেড ইন বাংলাদেশ ল্যাপটপ উপহার প্রদান করছি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এবং মাননীয় স্পিকার, আপনি নিজেও গত 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে রংপুর বিভাগের প্রায় 2,000 নারী উদ্যোক্তাকে আপনি ল্যাপটপ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এবং মাননীয় প্রধানমন্ত্রী উপহার তারা পেয়ে তারা কিন্তু নিজের পায়ে দাঁড়াচ্ছে, আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। আমরা এই ধরনের আরো প্রশিক্ষণ কর্মসূচি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। এবং মাননীয় সংসদ সদস্য মহোদয় যেটি বলেছেন যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, এই লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, হার পাওয়ার, শি পাওয়ার, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, এই যতগুলো প্রজেক্টের ব্যাপারে উনি উনার অভিযোগগুলো উত্থাপন করেছেন, আমি শুধু বিনয়ের সাথে তার কাছে প্রশ্ন রাখতে চাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে, 15 বছর আগে 2008 সালের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ঘোষণার আগে, 2009 সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার গঠনের আগে এই একটি কোনো প্রকল্প বাংলাদেশের অস্তিত্ব ছিল কিনা? শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব আমরা আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা পর্যায়ে 13,000 স্থাপন করেছি। আরো 10,000 কম্পিউটার ল্যাব স্থাপনের কার্যক্রম চলছে। এই কম্পিউটার ল্যাবটি স্থাপন, এই প্রকল্পটি হচ্ছে মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ব্রেন চাইল্ড। উনি এই প্রকল্প উদ্যোগ গ্রহণ করার সময় বলেছিলেন যে উনি যদি 75-এর 15 আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যখন উনাকে বাধ্য হয়ে বোর্ডিং স্কুলে রাখতে হয়েছিল উনার নিরাপত্তার কথা বিবেচনা করে, মাননীয় প্রধানমন্ত্রী সেই সময়ে কোন পরিস্থিতিতে তার সন্তানদেরকে বোর্ডিং স্কুলে পড়াতে বাধ্য হয়েছিলেন সেটি মাননীয় স্পিকার আমরা সকলেই জানি। সেই সময় নৈনিতালে যদি সজীব ওয়াজেদ জয় ক্লাস 7-8-এ পড়ার সময় কম্পিউটারে তার হাতে খড়ি না হতো, তাহলে উনি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতেন না, আর হয়তো আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ রূপকল্প পেতাম না। সেই কারণেই মাননীয় আইসিটি উপদেষ্টা আমাদেরকে এই উদ্যোগটি নেওয়ার জন্য পরামর্শ প্রদান করেছিলেন। এবং যার প্রেক্ষিতে 2010 সাল থেকে আমাদের ক্লাস 6 থেকে 12 পর্যন্ত আইসিটি সাবজেক্টটাকে ম্যান্ডেটরি করা হয়। 2010 সালের আগে বাংলাদেশের পাঠ্যসূচিতে, পাঠ্যক্রমে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি ছিল না, এবং সেটি হাতে কলমে যাতে শিখতে পারে তার জন্য এই ল্যাবটি স্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আরেকটি বিষয় বলতে চাই, উপজেলা এবং জেলা পর্যায়ে যে তথ্য প্রযুক্তি একটি কমিটি রয়েছে, সেখানে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক মহোদয় সেখানে কিন্তু সভাপতিত্ব করেন, এবং সেখানে মাননীয় সংসদ সদস্য বৃন্দ কিন্তু উপদেষ্টা হিসেবে আছেন। এবং প্রত্যেকটি নির্বাচনী এলাকায় মাননীয় সংসদ সদস্য মহোদয়দের পরামর্শ এবং তাদের অনুরোধ সুপারিশ ক্রমেই এই ল্যাবগুলো স্থাপন করা হয়েছে। গত অর্থ বছরে অর্থ মন্ত্রণালয়ে একটা নিষেধাজ্ঞা ছিল, নতুন কম্পিউটার বা নতুন গাড়ি কেনার বিষয়ে একটা নিষেধ ছিল বিধায় আমরা করতে পারিনি। এবছর আবার আমরা নতুন প্রকল্প গ্রহণ করছি। তাই আমি অনুরোধ করব, আমরা শিক্ষা মন্ত্রণালয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ যৌথভাবে আমরা এটা তত্ত্বাবধান করি, এবং সেখানে আমরা
কলেজ এবং স্কুল ক্লাস শেষে যাতে বিকালে নারীদেরকে প্রশিক্ষণ দেওয়া যায়, সেই কারণে আমরা শিক্ষিত তরুণীদেরকে হারপার প্রজেক্টের আওতায় শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে প্রশিক্ষণ দিচ্ছি। ইতিমধ্যেই 36,000 আমরা শিক্ষকদেরকে আমরা একটা স্বল্প মেয়াদী প্রশিক্ষণ দিয়েছি এবং পাশাপাশি সন্ধ্যার পরে সেখানে স্থানীয় উদ্যোক্তারা যাতে ওই ইনফ্রাস্ট্রাকচারটি ব্যবহার করে যাতে তরুণদেরকে আইটি ফ্রিল্যান্সার হিসেবে প্রশিক্ষণ দিতে পারে, তার জন্য আমরা উৎসাহ প্রদান করছি। আমাদের সিআরআই, ইয়াং বাংলা, বিভিন্ন ভলেন্টিয়াররা এবং বেসরকারি উদ্যোক্তারা কাজ করছে। আমি মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আপনার মাধ্যমে অনুরোধ করব যেন ওনারাও নিজেরাও একটু খেয়াল রাখেন যাতে করে শিক্ষকরা এই কম্পিউটার ল্যাবগুলো ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করতে দেন। তৃতীয় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাননীয় মন্ত্রী, মাননীয় স্পিকার, আমি আর অল্প সময়ের মধ্যেই উত্তরটা দিতে চাই, কারণ যশোরে 2017 সালে 12ই ডিসেম্বর যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধন করা হয়, তখন অনেকেই পত্রিকায় লিখেছিল, সমালোচনা করেছিল যে ঢাকার বাইরে সফটওয়্যার টেকনোলজি পার্ক আদৌ ফিজিবল হবে কিনা। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চিন্তা হচ্ছে বিকেন্দ্রীকরণ। বঙ্গবন্ধু যেটা বলতেন যে ঢাকা মানেই বাংলাদেশ নয়, ঢাকার বাইরে যে হাজার হাজার গ্রাম আছে, শহর রয়েছে, সেটার উন্নয়ন হলেই বাংলাদেশ সোনার বাংলা হবে। সেই কারণেই কিন্তু একটা সাহসী পদক্ষেপ ছিল যশোরে সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ করা। এখানে কিন্তু 4টা কম্পোনেন্ট আছে মাননীয় স্পিকার। একটা হচ্ছে সফটওয়্যার টেকনোলজি পার্ক, 12 তলা বিশিষ্ট, 2,32,000 স্কোয়ার ফিট, যেখানে আমাদের একটা ফ্লোর আছে স্টার্ট আপ, আরেকটা ফ্লোর আছে প্ল্যাগ অ্যান্ড প্লে, যেটা সরকার পরিচালনা করে, বিনা পয়সায় স্টার্ট আপদেরকে সেখানে প্রশিক্ষণ এবং ইনকিউবেশনের ব্যবস্থা করা হয়। আর বাকি যে ফ্লোরগুলো আছে সেগুলো আমরা এটা যাতে চলমান থাকে, যাতে লোকসান না হয়, তার জন্য আমরা একটা থার্ড পার্টিকে প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি পিএমসি নিয়োগ দিয়েছি। এর জন্য তো মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যর প্রশংসা করা উচিত যে আমরা একটা স্মার্ট অ্যাপ্রোচ নিয়েছি। আপনি খেয়াল করে দেখবেন সরকারের অসংখ্য ভবন এবং অবকাঠামো পড়ে আছে, অপচয় হচ্ছে অনেক সরকারি জনগণের ট্যাক্সের পয়সা, কিন্তু যশোর থেকে আমাদের 5 বছরে কিন্তু 1 পয়সা আর বিনিয়োগ করতে হয়নি, বরঞ্চ আমরা যে 18% আমরা আয়ের থেকে লভ্যাংশ পাচ্ছি, সেখানে 1200 তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে। ঢাকা থেকে অনেক কোম্পানি যশোরে গিয়ে চাল ডাল, সপাপ, বিভিন্ন ই কমার্স এবং সফটওয়্যার কোম্পানি সেখানে কাজ করছে, বিদেশি বিনিয়োগ এসছে। পাশাপাশি ওই যশোর জেলার কিন্তু প্রায় 1200 ছেলেমেয়ের কর্মসংস্থান যশোর জেলাতে হয়েছে। আর উনি যেই বিষয়টি অভিযোগ করেছেন যে ডরমিটরি, সেখানে আমাদের 80টার মতো রুম রয়েছে মাননীয় স্পিকার। ওই সময়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যাতে ঢাকা বা বিদেশ থেকে কোনো ক্লায়েন্ট গেলে যাতে সেখানে থাকতে পারে, কিন্তু বাস্তবতা দেখা গেল 2 বছর পরে যে আসলে 80টা রুম অনেক সময় কাজে লাগে না। এই সম্পদের সুষ্ঠু ব্যবহার করার জন্যই সেখানে স্থানীয় যারা উদ্যোক্তা, তাদের যখন গেস্টরা আসে তখন তাদেরকে সেখানে থাকতে দেওয়া হয়, তারা একটা সাবসিডাইজ প্রাইজে পায়। আর বাকি যদি কোনো রুম ফাঁকা থাকে তাহলে বাইরের গেস্টকে ভাড়া দেওয়ার ব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছে, যার ফলে সেখানে সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়েছে। যেখানে মিলনায়তন রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, কনভেনশন হল রয়েছে, সেটাও একই রকম ভাবে ওই সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রয়োজনের অতিরিক্ত যদি প্রয়োজন হয় তখন বাহিরে ভাড়া দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আর চতুর্থ কম্পোনেন্ট হচ্ছে আমাদের ওখানে ডেটা সেন্টার স্থাপন করা হয়েছে। তো মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব যে এই তথ্যগুলো যেন আসলে সঠিকভাবে বিশ্লেষণ করে তারপরে এই বিষয়ে সমালোচনা করা হয়, কারণ আমরা সারা বাংলাদেশে 12টি সফটওয়্যার টেকনোলজি পার্ক, হাইটেক পার্ক এই মুহূর্তে আমরা চলমান করতে পেরেছি, যেখানে সরাসরি 16,000 তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে এবং ডিজিটাল বাংলাদেশের কল্যাণে 20 লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে। এবং পাশাপাশি মাননীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ যেটি বলেছেন, সেটি হচ্ছে যে উনার মেহেদিগঞ্জ এবং হিজলাতে সেখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার 2-3 আওতায় যেখানে ইন্টারনেট ফাইবার অপটিক্যাল নিয়ে যাওয়া সম্ভব সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আর বাকি চর এবং দ্বীপে 117টা ইউনিয়নে কিন্তু বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট থেকে ইন্টারনেটের সংযোগ দেওয়া হয়েছে এবং যদি কোনো এলাকা বাকি থাকে সেটাও কিন্তু আমরা আস্তে আস্তে আনছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য মহোদয়গণ যে সকল প্রশ্ন এবং যে সকল ব্যাখ্যা দাবি করেছিলেন, আমি মনে করি যে আমরা তথ্য উপাত্তের সাথে যেগুলো উপস্থাপন করেছি তার প্রেক্ষিতে আমি বিনয়ের সাথে বলছি মাননীয় স্পিকার, এই ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা সম্ভব হচ্ছে না বলে দুঃখিত। ধন্যবাদ মাননীয় স্পিকার।
ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, জনাব পঙ্কজনাথ এবং জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকারের ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলকের প্রস্তাব মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 14,26,60,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 25 সংসদে গৃহীত হল। দাবি নম্বর 28 শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আমি এখন দাবি নম্বর 28 উত্থাপনের জন্য মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর পক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদকে